আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে খুবই খুবই চমৎকার একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। সবাই এই অধ্যায় নিয়ে ভয় পায়, তো চাইলাম যে আজকে এই ভয় পাওয়া অধ্যায়টা একদম সহজ করে দিই। তো এইটা মনে করি আজকে এই অধ্যায়টি নিয়ে আসলাম। ইন্টারমিডিয়েট উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়, যেটাকে আমরা স্থিতিবিদ্যা বলে থাকি। তো এই অধ্যায়টা আসলে অনেকেই কঠিন, তাই না? তো স্থিতিবিদ্যা আজকে আমরা শুরু করব। তো স্থিতিবিদ্যা এই অধ্যায়টা আসলে আমরা যতটুকু কঠিন মনে করি, এই অধ্যায়টা আসলে আমরা যতটুকু কঠিন মনে করি, এই অধ্যায়টা আসলে ততটুকুই সহজ। আমরা দুইটা অধ্যায় সম্পর্কে যদি ফিজিক্সে আমাদের দুইটা অধ্যায় সম্পর্কে যদি মোটামুটি একটা আইডিয়া থাকে, তাহলে আমরা এই অধ্যায়টা খুব সহজেই পড়তে পারবো। যার মধ্যে একটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, যেটাকে আমরা ভেক্টর এবং গতিবিদ্যা বলি। গতিবিদ্যা সম্পর্কে কিন্তু আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে, এবং আমাদের এই ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তাহলে আমরা এই অধ্যায়টা খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। তো ভেক্টরের অনেকগুলা কনসেপ্টই আসলে এখানে কাজে লাগবে, যেগুলো আসলে আমি সূত্র লেখা দিলেই আসলে হবে। কারণ ভেক্টর দিয়ে তো আপনারা দেখছেন যে লব্ধি কিভাবে নির্ণয় করতে হয়, লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়, বা আপনাদের গতিবিদ্যায় আরো বিভিন্ন কিছু ছিল। যাই হোক, আমরা শুরুতে যে জিনিসটা পড়বো, যে বল বিদ্যা। আমরা জানি যে আমাদের সেকেন্ড পার্টে মোট কয়েকটা গণিতের কয়েকটা বিভাগ আছে। যেমন বীজগণিত আছে। বীজগণিতের অন্তর্ভুক্ত অধ্যায় আছে কোনটা কোনটা আমি আপনাদেরকে যদি বলি, তাহলে বাস্তব সংখ্যা আছে, যোগাশ্রয়ী প্রোগ্রাম আছে, জটিল সংখ্যা আছে, বহুপদী সমীকরণ আছে। এগুলা আসলে বীজগণিতের অন্তর্ভুক্ত। তার এরপর যদি আমরা ত্রিকোণমিতি যদি বলি, সেক্ষেত্রে আমাদের সপ্তম অধ্যায় আছে। এরপরে যদি আমরা জ্যামিতি বলি, সেক্ষেত্রে আমার ষষ্ঠ অধ্যায় আছে। বল বিদ্যার ক্ষেত্রে আমার অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় আছে। এরপর সম্ভাবনা, মানে বিস্তার পরিমাপের সম্ভাবনা, ওইটা হচ্ছে আমার দশম অধ্যায় আছে। তো আমার আসলে আমাদের অনেকগুলো টাইপ আসলে বই আছে। এর মধ্যে আমাদের একটা ভীতিকর অধ্যায় হচ্ছে স্থিতিবিদ্যা, এবং একটা হচ্ছে ইয়া সমতলে বস্তু কণার গতি, যেটাকে আমরা গতিবিদ্যা বলে থাকি। তো স্থিতিবিদ্যায় আসলে স্থির স্থির বস্তু নিয়ে, মানে একটা বস্তু সাম্যাবস্থায় যদি থাকে, সেরকম বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে। এখানে আমাদের সামান্তরিক সূত্র আছে, লব্ধির মান, লব্ধির দিক আছে, এরপর লামির উপপাদ্য আছে। এরকম মানে একটা বস্তু সাম্যাবস্থায় থাকতে চাইলে এতে কতটুকু বেগে আর কি ওটা চেঞ্জ করতে হবে, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। আর গতিবিদ্যা মানে বলবিদ্যা হচ্ছে দুই ধরনের, একটা হলো স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। স্থিতিবিদ্যায় স্থির বস্তু নিয়ে আলোচনা করা হবে, এবং গতিবিদ্যায় গতিশীল বস্তু নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। এটা আমাদের এই অধ্যায়ের একটা টপিক। আসলে এই অধ্যায়টা ফিজিক্সের সাথে অনেক গুরুত্বপূর্ণ। ভেক্টর রাশিটা কি? আসলে আমরা জানি রাশি হচ্ছে দুই ধরনের। দিকের উপর ভিত্তি করে রাশি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হলো দিক, অর্থাৎ ভেক্টর, আরেকটা হচ্ছে অদিক, অর্থাৎ স্কেলার। দেখেন নামের মধ্যে আমার উত্তর আছে। স্কেলার মানে কি? অদিক, মানে দিক নাই। যার যাকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন। যাকে প্রকাশ করার জন্য শুধু কিসের প্রয়োজন? মানের প্রয়োজন। কোনো দিক নাই, মানে দিকের প্রয়োজন হয় না, তাহাকেই বলা হচ্ছে আমাদের স্কেলার রাশি। যেমন আমরা এখানে উদাহরণ দিলে আপনারা আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এখানে আছে দৈর্ঘ্য। আপনাদের যদি নৈবিত থেকে এরকম প্রশ্ন যদি আসে, আপনাদের এই স্থিতিবিদ্যা অধ্যায় থেকেও আসতে পারে, আবার হচ্ছে আপনাদের ওই অবশ্যই ফিজিক্সে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের ভেক্টর অধ্যায় কিন্তু এই প্রশ্নটা আসে যে কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি। সেক্ষেত্রে আপনারা এটা নোট ডাউন করে রাখবেন।
তাহলে এটা কি হচ্ছে, স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য, এরপরে হচ্ছে আপনার আহ, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, আয়তন, ভর, এরপরে আরো আছে যেমন ভরের পরে হচ্ছে আমাদের সময়। এখানে এ কয়েকটা এখানে আছে, বইয়ের মধ্যে যে পাঁচটা আছে এই পাঁচটা দিলাম। তো এই পাঁচটাই কিন্তু আমাদের শেষ না, আমাদের ভেক্টর রাশি হচ্ছে মোট 14টা। এই 14টা ভেক্টর রাশি ব্যতীত অহরহ হাজার হাজার রাশি আছে, প্রত্যেকটাই হচ্ছে স্কেলার। আর ভেক্টর রাশি কাকে বলে, যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে, সেটাই হবে আমার ভেক্টর রাশি। ভেক্টর রাশির মধ্যে আমার আছে হচ্ছে যেমন ধরেন যে আপনার সরণ, সরণ, বেগ, ত্বরণ, বল। সরণ, বেগ, ত্বরণ, বল, এগুলা এগুলা হচ্ছে আমাদের মূলত ভেক্টর রাশি। তাহলে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যেটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ এগুলা, ভেক্টর রাশির উদাহরণ এগুলা। এতটুকু যদি আমরা জানি তাহলে আমাদের এই যে প্রথম যে টপিকটা, যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, সেটা সম্পর্কে আমাদের শেষ। এতটুকু জানলেই আমাদের চলবে। এরপরে হইতেছে ভেক্টরের আমরা যোগ করব। ভেক্টরের যোগ, এই যোগের অপর নামই হচ্ছে আমাদের এই লব্ধি। লব্ধি মানে কিন্তু আসলে যোগফল। কয়েকটা ভেক্টর আমার থাকবে, কয়েকটা ভেক্টর যদি আমি সাপোজ 3টা ভেক্টর আমার দেওয়া আছে, 3টা ভেক্টর কি দেওয়া আছে আমার, এ ভেক্টরকে কিন্তু আমাদের এই যে এরকম উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ভেক্টরকে আমরা বিভিন্ন জিনিস দ্বারা প্রকাশ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে আমাকে এরকম তীর চিহ্ন দ্বারা আমাদের প্রকাশ করতে বলবে, অথবা আমাদেরকে বোল্ড আকারে লিখতে বলবে, অথবা নিচে একটা শুধু দাগ দিতে বলবে। এরকম কয়েকটা ভাবে প্রকাশ করা যায়, মানে এরকম, অথবা এটা আমি একটু মোটা করে লিখলাম, অথবা হচ্ছে আমি এভাবে লিখলাম, নিচে একটা দাগ দিলাম। আর এগুলোর সাথে আমার এই যে ভেক্টরকে আবার যে টুপি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা টুপি বলি। মানে এই যে ছোট হাতের একটা লেটার লিখে উপরে একটা টুপির মতো দিলে, এটাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর গেলে আই, ওয়াই অক্ষ বরাবর গেলে জে, জেড অক্ষ বরাবর গেলে কে। আচ্ছা যাই হোক, এরকম বিভিন্ন জিনিস দ্বারা আমাদের প্রকাশ করা হয়। তো আমি উপরে যে তীর চিহ্ন এটা দ্বারা আমি প্রকাশ করলাম। তো আমার 3টা ভেক্টর দেওয়া আছে হচ্ছে এ, বি এবং সি দেওয়া আছে। আমি যদি 3টা যদি যোগ করি তাহলে 3টা ভেক্টরের সমষ্টি আমার সাপোজ আর ভেক্টর পাওয়া গেল, মানে অন্য একটা ভেক্টর পাওয়া গেল, তাহলে এটাই হবে আমার সেই লব্ধি। তাহলে এটাই কি হবে, আমার লব্ধি পাওয়া যাবে। মানে লব্ধি মানেই হচ্ছে সব যে কয়টা ভেক্টর থাকবে সবগুলোর যোগফল। তবে হ্যাঁ, সবসময় যে এটাই হবে বিষয়টা এমন না। আমরা একটা ত্রিভুজ আঁকাবো। দেখেন আমি একটা ত্রিভুজ আঁকাইলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি বিন্দু। এটা হচ্ছে আমার সি বিন্দু। এখন এর দিকে আমার একটা বাহু গেতাছে, মানে এর দিকটা এদিকে গেতাছে এবং এই দিকটা আমার এদিকে গেতাছে। বুঝতে পারছেন কথাটা? তার মানে কি, যেহেতু আমার এখানে বলতেছে আমি এটুকুর মান দিলাম হচ্ছে এ, এটুকুর মান দিলাম হচ্ছে আমি বি, এটার নাম দিলাম আমি সি। এখন এই এ ভেক্টর যেটা আছে সেটা আমার বি থেকে সির দিকে গেছে আছে। আমার বি ভেক্টরটা মানে একই দিকে, এই দিক থেকে এদিকে যায়, আবার এই দিক থেকে এদিকে গেছে। তার মানে উপরের দিকে গেছে। এই তীর চিহ্ন দ্বারা কি বোঝাইতেছে, এটা উপরের দিকে যাইতেছে। কিন্তু আমার এই দিকে ঘুরে আসছে, কিন্তু আমার এই দিকে আসার কথা ছিল। এই দিক থেকে এটা যাওয়া শুরু করছে, এদিকে গেছে আছে, আবার এই দিকে গেছে আছে। এটা কি নির্দেশ করে, মানে এটা এই দিকে গেছে আছে। তার মানে
এই দুইটা যেদিকে গেট আছে এটা তার বিপরীত দিকে গেট আছে। তো ত্রিভুজ সূত্রটা হচ্ছে যেটা বিপরীত দিকে যাবে এটা হবে অপর দুইটার যোগফলের সমান। অপর দুইটার যোগফলের সমান মানে দুইটি ভেক্টর, একটা ত্রিভুজের মধ্যে তিনটে ভেক্টর, দুইটি ভেক্টর যদি একই দিকে এবং অন্যটি যদি বিপরীত দিকে চলে তাহলে একই দিকে চলা দুটি ভেক্টরের যোগফল হবে তৃতীয় ভেক্টরের সমান। এটা হচ্ছে আমাদের এই ভেক্টরের এই ত্রিভুজ সূত্র। ভেক্টরের কোন সূত্র? এটা হচ্ছে আমার ত্রিভুজ সূত্র। তো আমরা অনেক কিছু আসলে জানবো, তাহলে আমাদের ভেক্টর সম্পর্কে খুবই সুন্দর একটা আইডিয়া থাকতে হবে। আমি সাথে আজকে বেসিক আলোচনা করব। তো ত্রিভুজ সূত্রটা আমরা বুঝছি, এখন আমরা বুঝবো হচ্ছে ভেক্টরকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারতাম। তো এখানে আসলে সিরিয়াল ওয়াইজ গেলে মনে হয় আমাদের ভালো হয়। আসলে এখানে অনেক টাইপ আছে, আমরা আস্তে আস্তে জানবো। একদিন আসলে স্থিতিবিদ্যা সম্ভব না, এখানে খুব কঠিন কিছু ম্যাথ এই অধ্যায়ে আছে। তো মনোযোগ সহকারে দেখবেন, অনেক বেসিক লাগবে অধ্যায় পড়তে গেলে। তা আমরা এখন আগেই এই ডট গুণ ক্রস গুণনে যাব না, আমরা আরেকটা টপিক জানবো, সেটা হচ্ছে লব্ধি নির্ণয়। লব্ধি নির্ণয় লব্ধিটা কেমন? যেমন ধরেন যে দুইটা ভেক্টর, আমি লব্ধির সূত্রগুলো লেখা দেই, তারপরে লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয়, সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি, এবং 90 ডিগ্রি হলে কত হয়, এগুলো কিন্তু আমরা পড়ছি। এবং লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো, বা দুইটা ভেক্টর যদি সমান হয় এবং লব্ধিও তার সমান হয় সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হয়, বা দুইটা ভেক্টর সমান হইলে সেক্ষেত্রে কিভাবে অতি সহজে লব্ধি নির্ণয় করা যায় এরকম, বা দুইটা বলের সাথে আসলে কোণের সম্পর্কটা কি, এই কয়েকটা সূত্র আমার জানতে হবে। তো দুইটা ভেক্টর যদি আমার পি এবং কিউ হয়, পি এবং কিউ হয়, এদের মধ্যবর্তী কোণ যদি আমার আলফা হয়, এবং এই দুইটা বলের যদি লব্ধি আমার আর হয়, তাহলে কি বললাম আমি? আজকে কিন্তু কোনো মানে ম্যাথ যেদিন সলভ করাবো ওই দিন আমি টাইপ ভিত্তিক দেখাবো, আজকে শুধু বেসিক। তো দুইটা বল অথবা দুইটা ভেক্টর পি এবং কিউ, এই দুইটা ভেক্টর দেওয়া আছে বা দুইটা বল আমরা বলতে পারি, তাহলে বলের একক কি এটা আমাদের জানতে হবে। বলের একক হচ্ছে আমাদের নিউটন, এটা জানি সবার মনে থাকে। তো দুইটা বল অথবা দুইটা ভেক্টর যেটাই বলি আমরা পি এবং কিউ, যার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং এদের লব্ধি হচ্ছে আর। যদি দেখেন তাহলে এই আর নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p cos আলফা। এটা হচ্ছে আমার লব্ধি নির্ণয়ের মূল ফর্মুলা। এখন এটার মধ্যে আমি যদি এখানে আলফার মান যদি আমি কথা 0 ডিগ্রি যদি বসাই, আলফার সমান কত ডিগ্রি বসাইলাম? 0 ডিগ্রি। তাহলে আর এর মান যেটা আসবে সেটা দেখবেন, আপনি এতটুকু ক্যালকুলেশন করবেন। এখানে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 টা 2p রে গুণ করলে হবে 2pq, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে p প্লাস q হোল স্কয়ার রুট, তার মানে আমার p প্লাস q হবে। তাহলে আলফা যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা লব্ধি এই দুইটা বল যে থাকবে এই দুইটা বল যোগ করব, আর এটা হবে আমার সর্বোচ্চ, এটা হবে আমার সর্বোচ্চ লব্ধি। এরপরে আমরা যদি আলফা ইকুয়াল যদি 180 ডিগ্রি যদি বসাই, 180 ডিগ্রি বসাইলে আমার আর হবে পি ডিফারেন্স কিউ। অনেকজনে বলতে পারেন এখানে মাইনাস হবে, আসলে কিন্তু মাইনাস না, এটার নাম হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। তার মানে
এইটা বোঝাইতেছে যে পি যদি বড় হয় তাহলে পি মাইনাস কিউ হবে, আবার যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি হবে, এরকম। আর এটা হবে মানে এটা আমার লব্ধি নির্ণয়ের সূত্র কখন, যখন আলফার মান দেওয়া থাকবে 180 ডিগ্রি, তখন আমার এটা হবে সর্বনিম্ন, লব্ধিটা হবে আমার সর্বনিম্ন। এরপর আলফা যদি আমার 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমার আর হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে মানে সর্বনিম্ন বা সর্বনিম্ন ওই রকম না, এটা হচ্ছে আমার শুধু একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমি একটু সহজে করতে পারবো আর কি। আলফার মান 90 ডিগ্রি হলে কস 90 ডিগ্রি মান 0 এতটুকু গুণ করলে 0 হয়, তার মানে আমার এতটুকু থাকে। তো এতটুকু আমি এখানে লিখছি। তো এই কয়েকটা বিষয় আপনারা মনে রাখবেন। আর যদি দেখেন আর এখানে দুইটা জিনিস আমি এখানে আপনাদেরকে দেই, যদি দেখেন যে পি এবং কিউ সমান হয়েছে, পি এবং কিউ কি হয়েছে সমান হয়েছে এবং আলফা দেওয়া আছে, পি এবং কিউ সমান এবং আলফা দেওয়া আছে, সেক্ষেত্রে যেহেতু দুইটা বল সমান সেক্ষেত্রে আমরা লব্ধি নির্ণয় করবো হচ্ছে 2p মানে আর সমান হবে 2p cos আলফা বাই 2। এটা হবে আমার ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা মানে দুইটা বল যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। আমি একটু সামনের দিকে আগাই। আমি এই অধ্যায়টা একটু সময় নিয়ে পড়াবো। আপনারা জানেন যে আমি কিছু অধ্যায় আছে যেগুলো আমি খুব ফাস্ট পড়াই বা খুব স্পিডে পড়াই, অনেকজনে হয়তো বুঝতে পারেন না, কিন্তু এই অধ্যায়টা যেহেতু একটু জটিল, আপনারা সবাই বলেন যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, আবার ফার্স্ট পার্টে হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ, এগুলো যেহেতু একটু কঠিন অধ্যায়, এগুলা অনেকজনে বুঝতে পারে না। অনেকজনে বলেন মানে যে এইচএসসির জন্য আমি কি করবো না, এই অধ্যায়টা পড়বো না, এই অধ্যায়টা পড়ার দরকার নাই। এরকম যারা বলেন তাদের জন্য আসলে আমার ক্লাসটা, যাতে মানে আমরা একদম বস হয়ে যাব, স্থিতিবিদ্যা গতিবিদ্যার একদম বস হয়ে যাব। আমরা কি শিখবো একদম এ টু জেড, মানে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যা কিছু আছে সবকিছু আমরা একদম বিস্তারিত জানবো। এই অধ্যায়ের আমরা কি জানবো একদম বিস্তারিত। তো এরপর আমরা জিনিসটা জানবো হচ্ছে, যদি দেখেন পি কিউ এবং আর, পি এবং কিউ হচ্ছে দুইটা বল, আর হচ্ছে লব্ধি, এই তিনটা যদি পরস্পর সমান হয় তাহলে অবশ্যই অবশ্যই আলফার মান 120 ডিগ্রি হবে। তাহলে আলফার মান কত হবে 120 ডিগ্রি, এটা মনে রাখবেন যে পি কিউ এবং আর এই তিনটা যদি সমান হয় সেক্ষেত্রে আলফার মান আমার এটা হবে 120 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার লব্ধি নির্ণয়ের ফর্মুলাগুলা, এটা অ্যাপ্লাই করে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো। সাপোজ আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, যে দুইটা বল আমার দেওয়া আছে 5 নিউটন এবং 7 নিউটন, দুইটা বল আমার কত কত দেওয়া আছে 5 নিউটন এবং 7 নিউটন, এদের লব্ধি নিচের কোনটি হতে পারে না। আমার দেওয়া আছে হচ্ছে চারটা অপশন আমার দেওয়া আছে, 1, 3, 8, 12 এবং লব্ধির একক কিন্তু আমার নিউটনই হবে। এখন দুইটা বল হচ্ছে আমার 5 এবং 7, আমার কিন্তু আলফা দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কিভাবে বের করব, আমি এই দুইটা যোগ করব, মানে এই দুইটা লব্ধি সর্বোচ্চ, সর্বোচ্চ লব্ধি মানে কি, মানে এই দুইটা লব্ধি সবচেয়ে মানে বড় যে সংখ্যাটা সব থেকে কত বেশি মানে সর্বোচ্চ কত হতে পারে, এই দুইটা লব্ধি আমার সর্বোচ্চ
কত হতে পারে সেটা আমি কিভাবে বের করি, এই দুটা যোগ করে দিই। মানে লব্ধি সর্বোচ্চ আমার 12 হতে পারে, মানে এটা লব্ধি হতে পারে। এরপর সর্বনিম্ন সর্বনিম্ন কত হতে পারে, দুইটার বিয়োগফল, 7 থেকে 5 বাদ দিলে হয় 2, মানে লব্ধি 2 থেকে 12, মানে 2 3 4 এরকম করতে করতে 12 এর প্রত্যেকটাই আমার লব্ধি হতে পারে। এখানে কিন্তু শুধু পূর্ণ সংখ্যা না, আমার দশমিকও হতে পারে অথবা অমূলত হতে পারে, মানে এই রেঞ্জের মধ্যে থাকলেই হইব, এই রেঞ্জের মধ্যে থাকলেই হয়েছে। তো দেখতে পাচ্ছি এই রেঞ্জের মধ্যে আমার এইটা লব্ধি হতে পারে, এটাও লব্ধি হতে পারে, এটাও লব্ধি হতে পারে, কিন্তু এটা আমার লব্ধি হতে পারে না। এখানে এই রেঞ্জের মধ্যে কি আমার এক আছে? এক তো নাই। তো এটা আমি বলছিলাম যে দুইটা বল যদি আমার 5 নিউটন এবং 7 নিউটন হয়, সেক্ষেত্রে লব্ধি কোনটি হতে পারে না? তো আমার অ্যান্সার হবে এটা। আর লব্ধি হতে পারে এই তিনটা, বা এখানকার যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা লব্ধির মান নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলা, সেগুলো আসলে আমরা পারবো। এরপর আমরা শিখবো হচ্ছে লব্ধির দিক। লব্ধির দিক, সাপোজ আমি আপনাদেরকে দেখাই, আজকে কলমে যেন কি একটু সমস্যা আছে, দেখেন এটা দেখেন, এখানে আমার দুইটা, সাপোজ এদিকে হচ্ছে পি, না এদিকে হচ্ছে পি আর এদিকে হচ্ছে কিউ, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এটা আমরা ধরে নিলাম। এই দুইটা আমরা ধরে নিচ্ছি। এখন আমরা দিক নির্ণয় করব। দিক কার সাথে আমরা দিক নির্ণয় করব? মনে রাখবেন দুইটা, সাপোজ আমাদের লব্ধিটা সাপোজ এদিকে হইলো, কথার কথা লব্ধিটা এই মাছ বরাবর আমার হবে, মানে যে যদি আমার পি বড় হয়, লব্ধিটা সবসময় পির কাছাকাছি থাকবে। লব যদি পি বড় হয়, এখানে কথা কথা পি বড়, এর কারণে এটা পির কাছাকাছি আছে, তাহলে এটার জন্য কি হবে, এরকম হবে, মানে পি হচ্ছে বড়, এই কারণে পির কাছাকাছি আসছে। আমি চাইলে এদিকেও দিতে পারবো, তাহলে আমার কিউ এর কাছাকাছি যদি চলে যায়, তাহলে আমরা দিব হচ্ছে এটা কিউ বড়, মানে যে বড় হবে লব্ধিটা তার কাছ কাছ বরাবর দিয়ে কি হবে, পাস হবে। এখন আমি সাপোজ পির সাথে একটা কোণ নিব, যেটা হচ্ছে থিটা। কার সাথে কোণ নিচ্ছি? পির সাথে, তাহলে ট্যান থিটা হবে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পি এখানে সিঙ্গেল অবস্থায় থাকবে এবং এখানে প্লাস, আর অপরটা আমার এখানেও বসবে, এখানেও বসবে। এখন সাইন কস নিয়ে আমাদের একটা সমস্যা হয়, যে আমি এখানে সাইন এখানে কস, না এখানে সাইন এখানে কস, কোথায় কোনটা বসাবো? আসলে আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন, ট্যান থিটাকে আমরা কি লিখি? সাইন থিটা বা কস থিটা। তাহলে উপরে কে রইলো? সাইন থিটা। তাহলে উপরে বসবে সাইন থিটা, সাইন থিটা না, এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এখানে বলবো আলফা, এখানে হবে কস আলফা। তাহলে এটা হচ্ছে আমার লব্ধিক দিক নির্ণয়ের ফর্মুলা। আমি যদি এই কোণটা পির সাথে না দিয়ে যদি আমি কিউ এর সাথে দিই, তাহলে এখন সূত্রটা আমার কি হবে? কিউ এর সাথে কোণ, মানে কিউ হবে এখন সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কি কোণ, পির সাথে অ্যাঙ্গেল, মানে কিউ এর সাথে অ্যাঙ্গেল হয়েছে না, যে কিউ, কিউ এর সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে এই দুইটা হবে আমার পি। আপনাদের ফিজিক্সের জন্যও কিন্তু এই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ।
তাহলে আমাদের এটা হচ্ছে আমার দিক নির্ণয়ের ফর্মুলা। এই সূত্রটা আমরা বের করলে মানে এই লোভ দুইটা আমার কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা আমাদের বের হবে। এখন এখানে আমার একটা জিনিস মনে রাখতে হবে, সেক্ষেত্রে যদি পি এবং কিউ যদি সমান হয়, পি এবং কিউ যদি সমান হয়, সেক্ষেত্রে থিটা হবে আলফা ভাগ 2। এটা মনে রাখবেন। এটা অনেক সময় প্রমাণও করতে দেয়। এটা যখন প্রমাণে মানে সামনে যখন ম্যাথ আসবে তখন এটা আমরা প্রমাণ করে দেখাবো যে পি এবং কিউ যদি সমান হয়, সেক্ষেত্রে আলফাটা মানে থিটাটা হবে আলফার অর্ধেক। থিটা হবে কত? আলফার অর্ধেক। কখন? যখন পি এবং কিউ কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে এই যে দিক নির্ণয়ের ফর্মুলাগুলা বা এই যে সূত্র যেটা আমি লিখছিলাম এটার কিভাবে আসলো এগুলার কিন্তু প্রমাণ আছে। এত কিছু আসলে দেখানো সম্ভব না। আর আপনারা তো এটা ফিজিক্সে ভেক্টর অধ্যায়েও পড়ছেন, এরপরে কিছু টপিক আছে যেগুলো গতিবিদ্যায় পড়ছেন, দেখবেন যে বিশেষ করে যে সমতলে বস্তুকণের গতি যখন আসবে তখন দেখবেন যে সব হলো গতিবিদ্যার পড়া। আমি জানি না যে এই অধ্যায়টা আসলে কেন তারা কঠিন মনে করে। তো এগুলা তাহলে আমার লব্ধি, এবং আমাদের কজ আলফা যদি আমরা বলি, কজ আলফা হবে মাইনাস, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে কজ আলফাটা কি? কজ আলফার যদি মান আমাদের বের করতে বলে, সেক্ষেত্রে আমরা মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল দিব। এটা অ্যাপ্লাই করে আমরা কজ আলফার মান বের করতে পারি। আর এখানে আপনারা সবসময় মনে রাখবেন যে কজ 120 ডিগ্রি এটার মান হচ্ছে মাইনাস হাফ। এই মানটা সবাই মুখস্থ রাখবেন, দয়া করে সবাই এই মানটা মুখস্থ রাখবেন। এটা যদি মনে না রাখেন তাহলে আপনারা স্থিতিবিদ্যা পারবেন না। এবং এই সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবেন। আর এ পর্যন্ত আমি যে জিনিসগুলো দেখাইলাম সবে হচ্ছে সামান্তরিক রিলেটেড, মানে একটা বিন্দু থেকে দুইটা জায়গায় দুইটা ভাগ হয়ে যাবে এরকম। এখন আমাদের আরো কিছু টপিক, গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো হচ্ছে এখানে ছোট্ট করে আপনাদেরকে দেখায় দেই যে ডট গুণন এবং ক্রস গুণন। ডট গুণ মানে কি? দুটা ভেক্টরে ডট গুণ যদি করি তাহলে হবে এ বি কস থিটা। যদি এটা যদি শূন্য হয় তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আর যদি এ ক্রস বি যদি আমরা নির্ণয় করি তাহলে এটা হবে এ বি সাইন থিটা বা সাইন আলফা। আর এটা শূন্য হইলে এই দুটার মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি হবে। আর এই ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এটার ক্ষেত্রে ডান হাতি স্ক্রু নিয়ম প্রযোজ্য নয়, আর এটার ক্ষেত্রে ডান হাতি স্ক্রু নিয়ম প্রযোজ্য। ডান হাতি স্ক্রু নিয়মটা আমাদের এখানে একটা টুপি থাকবে, এন এন টুপি থাকে। এটা আসলে আমাদের দিক নির্ণয় করে। এই কারণে এটা হচ্ছে একটা ভেক্টর, এটাকে কারণে এটাকে বলা হয় ভেক্টর গুণন, আর এটাকে বলা হয় স্কেলার গুণন। ডট গুণনের অপর নাম হচ্ছে স্কেলার গুণন। এটার মধ্যে কোনো দিক নেই, আর এটাকে প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন হয়, এর কারণে এটাকে আমাদের ভেক্টর গুণনও বলা হয়। আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন। এখন ডান হাতি স্ক্রু নিয়মটা আমাদের কি? ডান হাতি স্ক্রু নিয়মটা ছিল, সাপোজ এটা হচ্ছে আমার এ ভেক্টর এবং বি ভেক্টর। আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে আমি এটা ঘুরাইলাম, তাহলে আস্তে আস্তে কি হবে? আমার এটা আস্তে আস্তে বাহিরের দিকে আসবে না? বুঝেন নাই?
আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝাই। সাপোজ ধরেন এই যে এটা আমি এখানে রাখলাম, তাহলে এ আছে আগে, তারপরে আছে আমার বি, তাহলে আমি এ থেকে বির দিকে মানে এ দিক থেকে এই দিকে ঘুরাবো, এই দিক থেকে এই দিকে ঘুরাবো, তাহলে এই দিকে ঘুরাইতেছি, কই ঘোরানো যায় না। আর যদি আমি আচ্ছা এটা এরকম করি, এদিকে ঘুরে, তাই না? আচ্ছা তাহলে এদিকে ঘুরলে কি হইলো, বি ক্রস এ, বি থেকে আমার এর দিকে ঘুরতেছে, বি থেকে এর দিকে যখন ঘুরলাম তখন আমার এ দিকে আসতেছে না, এই মুখাটাকে আমার আস্তে বের হয়ে এদিকে সামনের দিকে আসতেছে না, মানে এদিকে আসতেছে। তার মানে আমরা যখন বি ক্রস এ করলাম তখন আমার কোনটা দেখাইতেছে আপনার দিকে, তাহলে আমার দিকটা হবে আপনাদের দিকে, বুঝতে পারছেন? আবার যখন একটা খোলা ছিল তখন আমি এদিকে ঘুরাইয়া দেখেন এ থেকে বির দিকে ঘুরে ঘুরে কিন্তু আমি লাগাইতেছি, তাহলে এ ক্রস বি যখন আমি করলাম মানে এ থেকে বির দিকে যখন গেলাম মানে ঘুরে ঘুরে লাগাইলাম তখন ওটা ভিতরের দিকে গেল, তাহলে কোনটা হচ্ছে ভিতরের দিকে, তাহলে যখন এ ক্রস বি তখন হচ্ছে ভিতরের দিকে, বি ক্রস এ মানে হচ্ছে বাহিরের দিকে কোণ, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আশা করি আপনারা ডান হাতে স্ক্রু নিয়মটা বুঝতে পারছেন। এরপর আমাদের উপাংশ সূত্র, লম্বাংশ যদি আনুভূমিক উপাংশ হয় তাহলে হবে cos থিটা, আর যদি উল্লম্ব উপাংশ হয় সাপোজ এদিকে, এদিকে আমার একটা কোণ আছে, সাপোজ এখানে আমার একটা কোণ প্রদান করছে আলফা, এদিকে হচ্ছে এফ, তাহলে এটা হবে আমার এফ cos আলফা, আর এটার সাথে যদি আমার কোণ নাই তাহলে এটা হবে এফ sin আলফা। এটা হচ্ছে আমার উপাংশ, মানে এটা হচ্ছে আমার লব্ধি, লব্ধিকে আমি দুইটা অংশে ভাগ করলাম, একটা হচ্ছে আনুভূমিক মানে এদিকে যেটা থাকবে এটা আনুভূমিকের সাথে সমান্তরাল, এটা বলা হয় আনুভূমিক উপাংশ, আর আনুভূমিকের উপর লম্ব এটাকে বলা হয় উল্লম্ব উপাংশ। এখন এই আনুভূমিক উপাংশের ক্ষেত্রে আমার হবে cos থিটা, আর মানে যার সাথে কোণ, এখানে আমার কোণ আসছে না, এই কোণ যেখানে থাকবে সেটা হবে cos থিটা, আর যার সাথে কোণ নাই সেটা হবে sin থিটা। এবং আমার f cos না f sin থিটা এবং f cos থিটা এই দুটোর মধ্যবর্তী কোণ আমার অলওয়েজ 90 ডিগ্রি হবে, এই দুটোর মধ্যবর্তী কোণ আমার অলওয়েজ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা মানে বল যদি আমার 3টা 4টা বা 5টা যদি হয় সেক্ষেত্রে আমরা লব্ধি নির্ণয় করতে পারি। ওইটা যখন আমি আপনাদের সামনে আসবে তখন 3টা বেগ দিয়ে বলবে অথবা 3টা বল দিয়ে বলবে যে মান বের করো, লব্ধির দিক বের করো, তখন আমরা এই যে এই উপাংশ সূত্র অ্যাপ্লাই করে আমরা লব্ধির দিক নির্ণয় করব, লব্ধির দিক এবং লব্ধির মান নির্ণয় করব। তাহলে আজকে আর কি বেসিক পড়ানো যায়? এরপরে হচ্ছে আচ্ছা আমরা ওজনের একক কি জানি? নিউটন। ওজনকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ সমান mg। এটা হচ্ছে ভর, ভরের সাথে অভিকর্ষ ত্বরণ জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে ভরের সাথে এটা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে ওজন। আর ওজনটা সবসময় নিচের দিকে কাজ করে, জি যে ওজন নিচের দিকে কাজ করে এটা কিভাবে বুঝবো? জি কোন দিকে কাজ করে? নিচের দিকে, আর জির সাথে যে থাকবে সেটাও নিচের দিকে কাজ করবে। তো ওজন, টান, এরকম মহাকর্ষ, অভিকর্ষ অনেক কিছু এখানে আছে, আপনারা এগুলা পড়ে নেবেন। এরপর আমার আছে পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র, এগুলো আপনারা পড়বেন। আমি আপনাদেরকে একটা বলি,
যেমন হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কি? কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তকে ওই ত্রিভুজের পরিবৃত্ত এবং পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে। বুঝতে পারছেন বিষয়টা? মানে পরিকেন্দ্রটা কি? আমি সাপোজ একটা ত্রিভুজ আঁকাইলাম, এই ত্রিভুজের চারপাশ দিয়ে আমি একটা বৃত্ত আঁকাবো। হয়েছে না মোটামুটি? আচ্ছা হয়েছে। এখন এই ত্রিভুজটার পরিকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র, এগুলো আসলে একটা ত্রিভুজের হয় বা চতুর্ভুজের হয়, একটা বৃত্তের কিন্তু হয় না। তো এই ত্রিভুজটার পরিকেন্দ্র আসলে কোনটা? এই ত্রিভুজটার চারপাশ দিয়ে আমি এমন একটা বৃত্ত আর্ট করছি যেন এই বৃত্তটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে আমার স্পর্শ করছে, তিনটা শীর্ষবিন্দুকেই স্পর্শ করছে। এখন স্পর্শ করার পর এই যে বৃত্তটা হয়েছে, এই বৃত্তের একটা কেন্দ্র আছে না, সেই কেন্দ্রটা ধরলাম আমি সাপোজ এখানে। তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমার এই ত্রিভুজটার পরিকেন্দ্র। এবং এই যে পরিকেন্দ্র থেকে সাপোজ আমি এই বিন্দুর একটা দূরত্ব আছে না, এই বিন্দুর একটা দূরত্ব আছে অথবা এই বিন্দুর একটা দূরত্ব আছে, এই যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটা হচ্ছে পরিবৃত্ত, পরিবৃত্তের যে ব্যাসার্ধ এটাকে বলা হয় পরিব্যাসার্ধ, এটাকে বলা হয় পরিব্যাসার্ধ। তাহলে পরিবৃত্ত এবং পরিব্যাসার্ধ সম্পর্কে আপনাদের আইডিয়া দিলাম। এগুলো আসলে আপনারা পড়লে বুঝবেন যে অন্তকেন্দ্র মানে কি, লম্ব কেন্দ্র মানে কি, ভর কেন্দ্র মানে কি, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর হচ্ছে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র পড়ছি না, যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীতমুখী ক্রিয়া থাকে। সাপোজ আমি আমার এই হাত দিয়া আমি আমার এই টেবিলের উপরে দিলাম, বাড়ি দিলাম একটা, তাহলে কি এই টেবিলের উপর আমি যতটুকু বল প্রয়োগ করছি, করার কারণে আমার এখানে একটু ব্যথা লাগছে না? ব্যথা হয়েছে না এখানে? কারণ এখানে ব্যথা কেন হয়েছে? কারণ এই টেবিল আমার কি করছে, বিপরীত দিক থেকে ওই পরিমাণ বলই ক্রিয়া করছে। মানে আমি যে পরিমাণ বল ক্রিয়া করব, সাপোজ আমি এখানে এফ বল ক্রিয়া করছি, আর টেবিল যদি আমার বিপরীত দিক থেকে যদি আমার এফ প্রাইম বল ক্রিয়া করছে, সেক্ষেত্রে এফ এবং এফ প্রাইম আমার সবসময় কি হবে, সমান হবে। এটাই হচ্ছে আমার নিউটনের তৃতীয় সূত্র। এগুলা আমরা যখন জানবো তখন আমরা অতি সহজে এই ম্যাথগুলা করতে পারবো। তাহলে বলের অংশ বিভাজন, সংযোগ সূত্র, এই সবগুলা এখন আপনি যদি বাড়তে এই 8.1 এর যে ম্যাথগুলো আছে, লম্বাংশ বলেন, লম্বাংশের উপপাদ্য বলেন, যা কিছু আছে, আমি দেখেন আপনাদের এ টু জেড আমি মোটামুটি অনেকগুলা বেসিকে আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করছি, যতটুকু করা যায় আর কি আমি চেষ্টা করেছি। আপনারা এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে, একটু সময় নিয়ে, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করার চেষ্টা করবেন। করার পরে আমরা আপনারা আপনাদের জন্য কি করব, আগামী আজকে হচ্ছে 6 তারিখ না 7 তারিখ, আজকে 8 9 9 তারিখে আপনাদের জন্য এই অধ্যায়ের কিছু ম্যাথ দেখাবো আমি, যে এই অধ্যায়ের কিছু ম্যাথ আমরা কিভাবে সমাধান করতে পারি। এবং ফিজিক্সের যে আমাদের ভেক্টর, এরপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, গতিবিদ্যা, এরকম যে অধ্যায়গুলো আছে ওইগুলো সম্পর্কেও আমাদের আইডিয়া কিন্তু থাকতে হবে এই অধ্যায়টা পারতে গেলে। আর এই অধ্যায়টা আসলে একটু জটিল, আমরা সবাই জানি। তো আসলে জটিল হলেও খুব সহজে কিন্তু আসলে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আশা করি এমন কেউ নাই যে বুঝতে পারেন নাই। কেউ যদি মনোযোগ সহকারে এ পর্যন্ত করে থাকেন, সে অবশ্যই বলবেন যে হ্যাঁ, অবশ্যই বলবেন যে হ্যাঁ আমি কি করছি, এতটুকু বুঝতে পারছি। তো আপনারা যেন আসলে এই অধ্যায়টা আপনাদের একদম গুছিয়ে দিতে পারি, এই কারণে আজকে এই অধ্যায়টা আমার শুরু করা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিয়ে আপনাদের একদম ম্যাথটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে দিতে পারি। এইচএসসি এবং অ্যাডমিশনের জার্নি যেন আপনাদের একদম সহজ হয়ে যায়, এরকম কি উদ্দেশ্য করেই
আমি শুরু করছি আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।